আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে ঈদ মুবারক। সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। বাংলার মানুষ স্বাধীন হয়েছে, অপমার জনতা, এবং এখন ভারত থেকে স্বাধীন হতে হবে আমাদেরকে পুরোপুরি, তাহলে আমরা সম্পূর্ণরূপে স্বাধীন হতে পারবো। তো শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল হাসিনা। শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ করে আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। পরিস্থিতি গণভবনের সামনে প্রায় 10 লক্ষের মতো মানুষ উপস্থিত হয়ে গিয়েছে। তখনও তিনি বড় ধরনের রক্তপাতের মাধ্যমে হয়তো সেনাবাহিনীকে ফোর্স করতেছিলেন যে তোমরা রক্তপাত করো এবং আমি ক্ষমতায় থেকে যাব। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে ছিল সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। তার যে স্বভাবসুলভ আচরণ সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা তাকে বোঝালো যে বোন, আমাদের অনুকূলে কিছুই নাই, সবকিছু আমাদের প্রতিকূল হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত, এখন যদি আমরা এখানে থাকি তো এরাই আমাদেরকে মেরে ফেলবে আমরা যদি কোনো ধরনের অঘটন করাতে চাই। তারপর তিনি বুঝলেন এবং দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি আপনাদেরকে প্রথম আলো থেকে, বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকা। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানির ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং সোমবার গতকাল থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে বড় বড় জমায়েত হতে থাকে, যেটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে আইজিপি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কোনো পরিস্থিতি সামাল দিতে পারছে না, সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিল যে তোমরা কেন এটা সামাল দিতে পারছো না, আমাকে তো ক্ষমতা থাকতেই হবে। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করেন এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন, তিনি বিশ্বাস করে এই কর্মকর্তাদেরকে শীর্ষ পদে বসিয়েছেন, আজ তারাই টেনে হিসেবে নামানোর চেষ্টা করছেন, সেটা তিনি কল্পনাও করতে পারছেন না। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখে বলেন পুলিশ তো ভালো করছে। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আরো বেশি সময়ে এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। অর্থাৎ পুলিশ আর বেশি সময় এটা ধরে রাখতে পারবে না, অতি শীঘ্রই আমরা কোলাপস করে যাব এবং তোমাকে পদত্যাগ করতে হবে। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বলছে যে বল প্রয়োগের মাধ্যমে আসলে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তখন কর্মকর্তারা শেখ রেহানার কক্ষে আলোচনা করেন, তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। অর্থাৎ শেখ হাসিনা বুঝতে চাচ্ছে না, কারণ সে তো একটা মেন্টাল, বুঝবে কি করে, মানুষ খুনি। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন।
এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন, তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তো ছেলের কথা তিনি শুনেছেন, ধন্যবাদ জয়কে। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্য প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতার শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে, খেল খতম হয়ে যেতে পারে। ওই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে, পরে আগরতলায় বিএসএফ এর একটা হেলিপ্যাডে অবতরণ করে। তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে উত্তরপ্রদেশ ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে, তবে লন্ডন সরকার হয়তো সেটা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, যেমনটি আপনারা জেনেছেন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। তো এই ছিল তার আসলে গতকালের সারাদিনের লীলা খেলা। সে কোনোভাবেই ক্ষমতা ছাড়তে রাজি হচ্ছিল না। যত মানুষ হত্যা করা লাগে হত্যা করো, আমাকে ক্ষমতায় থাকতে হবে, যেমনটি তিনি সারা জীবন করে এসেছেন। তো অবশেষে তিনি পারলেন না, বল প্রয়োগ করে তাকে চলে যেতেই হলো এবং বাংলার মানুষ আজ মুক্ত হলো। এখন ভারতীয়দের কাছ থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং স্বাধীনতার পক্ষেই থাকুন। দেশে আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনে চলুন। নতুন যে সরকার গঠন হবে তাদেরকে স্বাগত জানান এবং আপনার ভোট প্রয়োগের মাধ্যমে আপনার সরকারকে গঠন করুন। ধন্যবাদ সবাই।